বজ্রপাতে এক দশকে ৩,৫০০-এরও বেশি প্রাণহানি, চলতি এপ্রিলে ৬০ জনের মৃত্যু, তাপমাত্রা বৃদ্ধি সহ আবহাওয়ার বিরূপ প্রভাব। আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম জয়ন্তী। বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেন বাংলা সাহিত্যকে, জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। নড়াইলে ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে জনবল ও শয্যা সংকট, সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, দ্রুত সমাধানের দাবি ভুক্তভোগীদের। এবং কুষ্টিয়ায় বৃক্ষের উপর নির্মম অত্যাচার, ক্ষতবিক্ষত করা হচ্ছে লোহার পেরেকে, কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন বিভাগের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। দেশে বেড়েই চলেছে বজ্রপাতে প্রাণহানি। গেল এক দশকে এতে প্রাণ হারিয়েছে ৩,৫০০-এরও বেশি মানুষ। বর্ষা মৌসুম শুরুর আগেই চলতি বছরের এপ্রিল পর্যন্ত এতে মৃত্যু হয়েছে প্রায় ৬০ জনের। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা বৃদ্ধি সহ আবহাওয়ার বিরূপ প্রভাবের ফলে ঘটছে এমন ঘটনা। নাজমুল ইসলামের ২ পর্ব প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। মেঘের অভ্যন্তরে বৈদ্যুতিক স্রোতের ঝলকানিই হল বজ্রপাত, যা প্রকৃতির শক্তিশালী ও বিপজ্জনক ঘটনা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বজ্রপাতের ঘটনা বেড়েছে। এর সঙ্গে আশঙ্কাজনক হারে বেড়েছে প্রাণহানির সংখ্যাও। বিশেষ করে গ্রাম অঞ্চলে কৃষিজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যেই বজ্রপাতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। গেল এক দশকে বজ্রপাতে প্রাণ হারিয়েছে ৩,৫০০-এরও বেশি মানুষ। পরিসংখ্যান বলছে ২০২০ সালে বজ্রপাতে মারা যান ৪২৭ জন, ২০২১ সালে ৩৫০ জন, ২০২২ সালে ৩৪০ জন, ২০২৩ সালে ৩২২ জন, ২০২৪ সালে ২৯৭ জন এবং ২০২৫ সালে আবারও বেড়ে দাঁড়ায় ৩৫০ জনে। আর চলতি বছরের এপ্রিল মাসেই প্রাণ হারিয়েছে ৬০ জনেরও বেশি মানুষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বজ্রপাতের ঝুঁকিতে থাকা শীর্ষ জেলাগুলোর মধ্যে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল, পাবনা এবং রাজশাহী। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং জলাভূমি ভরাটসহ নানা পরিবেশগত কারণে বজ্রপাতের প্রবণতা বাড়ছে। দেখা যায় যে টেম্পারেচারের সঙ্গে থান্ডারস্টর্ম ফরমেশনের একটা সম্পর্ক আছে। যেহেতু তাপমাত্রাটা বেশি, থান্ডারস্টর্মটা বেশি হচ্ছে। আবার আপনি যদি পলিউশন যদি বলেন, যে বাতাসের দূষণের সঙ্গে এটা একটা সম্পর্কযুক্ত, কারণ আপনার কোনো পার্টিকেল ছাড়া কিন্তু তার উপরে আপনার ময়েশ্চার কনডেন্স হতে পারে না। বন উজাড়, জলাভূমি ভরাট, দ্রুত নগরায়ন এবং নানা ধরনের পরিবেশ বিপর্যয়ের ফলে স্থানীয় আবহাওয়াগত ভারসাম্য বিনষ্ট হয়েছে। বজ্রপাতের ঝুঁকিও তাতে বৃদ্ধি পাচ্ছে। এদিকে বজ্রপাতের ৪টি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করে এর জন্য দ্রুত শিল্পায়ন দায়ী বলে জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ। বজ্রত ঝড় সৃষ্টির জন্য আমাদের আসলে আবহাওয়া বৈজ্ঞানিক ভাষায় 4টা উপাদান লাগে। এই 4টা মশলার মধ্যে আমরা দেখতেছি 2টি মশলার পরিমাণ বাংলাদেশে এমনিতে বৃদ্ধি, মানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে এটি হচ্ছে। শিল্প বিপ্লব শুরুর পরে আজ পর্যন্ত প্রায় ৩০০ বছরের কাছাকাছি সময়ে সেটি হচ্ছে যে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বৃদ্ধি পেয়েছিল। বিজ্ঞানীদের গবেষণা বলছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে বজ্রপাতের আশঙ্কা বেড়ে যায় 12 থেকে 20%। বাংলাদেশে যেভাবে ক্রমাগতভাবে বাড়ছে তাপমাত্রা, তাতে ভবিষ্যতে বজ্রপাত আরও বাড়বে। কিন্তু এই দুর্যোগ মোকাবেলায় সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, কিংবা অতীতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল, সে বিষয়ে জানব দ্বিতীয় পর্বে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 7 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী 25 থেকে 31শে মে ছুটি থাকছে। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এদিকে হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। বৃহস্পতিবার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
7 জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং প্রকাশিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংবিধানের 72 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি 7 জুন বিকেল 3টায় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। এবারের অধিবেশন বর্তমান সংসদের জন্য গুরুত্বপূর্ণ। এতে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ এবং পাশ করা হবে। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। 1268 সনের এদিনে পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ। বহু প্রতিভার অধিকারী এই কবি নিজ প্রতিভার আলোয় বাংলা সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। সাহিত্যে অসামান্য অবদানের জন্য বিশ্বকবির সম্মান পান তিনি। বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুকে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন প্রধানমন্ত্রী। তাহসিন তারিনের প্রতিবেদন। বাংলা সাহিত্যের বরপুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাংলা 1268 সনের 25শে বৈশাখ পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম শারদা সুন্দরী দেবী। একেবারে কবি, ঔপন্যাসিক, গল্প, নাট্যকার, দার্শনিক, সঙ্গীতজ্ঞ ও প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রতিভার বিকাশ ঘটে শৈশবেই। মাত্র 8 বছর বয়সে তত্ত্ববোধিনী পত্রিকায় অভিলাষ নামে তার প্রথম লেখা ছাপা হয়। 1878 সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। উপন্যাস, নাটক, সঙ্গীত, প্রবন্ধন, চিত্রকলা বা দর্শন, বাংলা সাহিত্যের এমন প্রতিটি শাখায় বিচরণ করেছেন রবীন্দ্রনাথ। বিশ্বের নানা ভাষায় তার সাহিত্যকর্ম অনূদিত এবং নানা দেশের পাঠ্যসূচিতে তার লেখা সংযোজিত হয়েছে। 1910 সালে প্রকাশিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তিনি। রবি ঠাকুরের প্রকাশিত বইয়ের সংখ্যা 52টি, উপন্যাস 13, ছোট গল্প 95, প্রবন্ধন ও গদ্যগ্রন্থ 36 এবং নাটকের বই 38টি। কবির মৃত্যুর পর 36 খণ্ডে প্রকাশিত হয় রবীন্দ্র রচনাবলী। এছাড়া রয়েছে 19 খণ্ডের রবীন্দ্র চিঠিপত্র। জমিদার পরিবারের সদস্য হিসেবে তিনি জমিদারিও করেছেন। 1891 সাল থেকে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও ওড়িশায় জমিদারি দেখাশোনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওইসব এলাকার কুঠিবাড়িতে অবস্থানকালে অসংখ্য কবিতা ও গান রচনা করেন। কবি রচনা করেছেন 2000-এর বেশি গান। অধিকাংশ গানের সুরও তার করা। কবির লেখা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আবার ভারতের জাতীয় সঙ্গীতটিও কবির লেখা। এরকম অনবদ্য সব সাহিত্যকর্ম দিয়ে শতকোটি মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নড়াইলে 100 শয্যা বিশিষ্ট একমাত্র সদর হাসপাতালে জনবল ও শয্যা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। প্রয়োজনের অর্ধেক চিকিৎসক নিয়ে চলছে স্বাস্থ্যসেবা। প্রতিটি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 4 থেকে 5 জন রোগী। তাদেরকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। দ্রুত শয্যা ও জনবল বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। হাফিজুল নীলুর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। প্রয়োজনের অর্ধেক জনবল নিয়ে চলছে নড়াইল জেলা হাসপাতাল। 40টি পদের বিপরীতে চিকিৎসক আছে মাত্র 19 জন। এর ফলে সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ডাক্তারের অভাবে রোগীদের পাঠানো হচ্ছে পার্শ্ববর্তী জেলা যশোর, খুলনা ও রাজধানীতে। এ হাসপাতালে প্রতিটি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছে 4 থেকে 5 জন রোগী। সিট না পেয়ে মেঝে অথবা বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। যেখানে একটা সরকারি হাসপাতাল, সেখানে উচিত ছিল শিশুদের দিকে আলাদাভাবে কেয়ার রাখা, কিন্তু সেটা না হয়ে একটা বেডে 5 জন করে। এটা কারণে শিশুদের আরো সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ভিতরে বাইরে কোনো জায়গায় থাকার জায়গা নাই। প্রত্যেকটা বেডে 3-4টা করে রোগী। বাচ্চাগুলো রাখারও জায়গা নেই, জন্য বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করছে। রোগীর ব্যবস্থা আছে 50টা বেড, রোগী আছে হাজার হাজার, বারান্দা দিয়ে রোগী। যদিও অনেক গ্যাদারিং হচ্ছে, তারপরে তারা চিকিৎসাটা পর্যাপ্ত পাচ্ছে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
জনবল ও শয্যা সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। চিকিৎসা সংকট মোকাবেলায় প্রতি মাসেই একটা প্রতিবেদন আমরা পাঠাই। এছাড়া সব জায়গাতে আমরা চিঠি পাঠাচ্ছি। অ্যাভেলেবেল ডক্টর এখানে আসলে আমাদের যে সমস্যা হচ্ছে আমরা আশা করি এটা সমাধান করা সম্ভব হবে। আর হাসপাতালটি পরিদর্শন করে দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন নড়াইল 1 ও নড়াইল 2 আসনের সংসদ সদস্যরা। আগামী দিনে এই নড়াইলের স্বাস্থ্যসেবা আরো উন্নত করার জন্য যে সমস্ত কিছু প্রয়োজন আমরা এমপি দয় এটা আমরা পাশে থাকবো। আমরা আমাদের নিজেদের জায়গা থেকে তৎপরতা এবং যারা এখানে স্টাফ আছেন কর্মকর্তা কর্মচারী সবার তৎপরতার মাধ্যমে আমরা নড়াইলের আগামী দিনের একটা সুন্দর চিকিৎসার ব্যবস্থা আমরা এখান থেকে করতে পারবো। মানুষ তার মৌলিক অধিকার যথাযথভাবে বুঝে পাবে। শীঘ্রই প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে সেবা নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। সারা দেশে হাম ও এর উপসর্গে 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 1524 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় ঢাকা বিভাগে 5 জন, রাজশাহীতে 2 জন, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে 1 জন করে মোট 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে গেল 24 ঘন্টায় নতুন করে 286 জনের হাম শনাক্ত হয়েছে। মানুষ কথা বলতে পারে, আর্তনাদও করতে পারে জোরে, কিন্তু গাছের সে ক্ষমতা নেই। আর এই সুযোগেই কুষ্টিয়ার কুমারখালীতে চলছে বৃক্ষের উপর নির্মম অত্যাচার। প্রচারণার জীবন্ত গাছগুলিকে ক্ষতবিক্ষত করছে লোহার পেরেক। বৃক্ষপ্রেমীরা বলছেন এটি পরিকল্পিত পরিবেশগত অপরাধ। তবে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল বন বিভাগ। কুষ্টিয়ার কুমারখালী থেকে পার্থ সারথী ঘোষের পাঠানো তথ্যে বিস্তারিত ডলি বিনতে মনোয়ারার প্রতিবেদন। এ যেন নীরব এক আর্তনাদ। কথা বলতে পারে না বলেই হয়তো কেউ শুনতে পায় না তাদের ব্যথা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে ব্যবহার করা হচ্ছে বিজ্ঞাপনের খুঁটি হিসেবে। কোথাও কোচিং সেন্টারের প্রচার, কোথাও ক্লিনিকের বিজ্ঞাপন, কোথাও আবার রাজনৈতিক শুভেচ্ছা বার্তা। আর এসব টানাতে গাছের শরীর ক্ষত বিক্ষত হচ্ছে নির্মম পেরেকে। গাছেরও জীবন আছে, মানুষের যেমন জীবন আছে, এগুলি তো সম্পূর্ণ অপরাধ। ক্ষতি তো হবেই, আপনার গাছ যদি তেলে কাটা মারা যায় ক্ষতি হবে না। স্থানীয়দের অভিযোগ, মাঝে মাঝে পোস্টার খুলে ফেললেও জড়িতরা অধরাই থেকে যাচ্ছে, যার ফলাফল নতুন পোস্টার, নতুন পেরেক, নতুন ক্ষত। অনেক রকমের ব্যানার পোস্টার মারি মারি রাখতে তো আসলে এগুলো তো গাছের জন্য ক্ষতিকর বা দেখতে এটা খারাপ দেখা যায়। লোকজনের নিষেধ করি তাও মারে, আমরা চাই এটা না মারে। আর এই গাছের পেরেক মানে এটা বন্ধ হোক। আর এই যে সাইনবোর্ড গুলা ঝোলানো হয়েছে এগুলা একটা স্ট্যাম্প আকারে রোডের সাইডে দেওয়া হোক। বিশেষজ্ঞরা বলছেন গাছে পেরেক ঠোকা মানে তার শরীরেই ক্ষত তৈরি করা। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, প্রবেশ করে রোগ জীবাণু, অনেক সময় শুকিয়েও যায় গাছ। শুধু গাছের জীবনই নয়, নষ্ট হচ্ছে সড়কের সৌন্দর্য। পরিবেশ বান্ধব জনপদ গড়ার স্বপ্নের মাঝেই এমন কর্মকাণ্ড প্রশ্ন তুলছে সচেতন মহলে। গাছের সাথে পেরেক মারা, পোস্টার মারা, সাইনবোর্ড মারা, ব্যানার মারা, এগুলো আসলে পরিবেশের জন্য যেমন ক্ষতিকর। বৃক্ষপ্রেমীরা বলছেন গাছ কেবল কাঠ নয়, এরা জীবন্ত প্রাণ, তাদেরও আছে বেঁচে থাকার অধিকার। এইগুলো করলে গাছ অল্প দিনেই তার যে সতেজতা সেটা নষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে মৃত্যুর কবলে ঢুকে পড়ে। বিষয়টি নজরে এসেছে বলে জানিয়েছে বন বিভাগ। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনেরও। প্রত্যেক বছরে সচেতনতামূলক আমরা মাইকিং করি এবং আমাদের যে টিম আছে আমরা টিম নিয়ে প্রত্যেক মানুষকে বলি যে এটা করা ঠিক না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। ইতিমধ্যে আমরা কথা বলেছি আমাদের যিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, অবশ্যই এই বিষয়ে আমরা অতি শীঘ্রই একটি অভিযান পরিচালনা করব। প্রচারণার নামে সবুজের উপর এই অত্যাচার বন্ধে এখনই কঠোর ব্যবস্থা না নিলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে পরিবেশ। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীতকরণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একই সাথে এখানে বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি এবং দক্ষ পাইলট তৈরিতে একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠা করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় একটি প্রতিনিধি দল বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। রাসেল কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন।
বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে 10,500 ফুট দীর্ঘ রানওয়ে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার একটি প্রতিনিধি দল বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বগুড়া বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজের পাশাপাশি কার্গো সুবিধা থাকবে, যা উত্তরাঞ্চলের কৃষিপণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তরে মন্ত্রণালয়ের এই বৃহৎ পরিকল্পনার যাত্রা বগুড়া দিয়েই শুরু হচ্ছে বলে জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বগুড়াবাসী অনেক ভাগ্যবান, আমাদের যাত্রাটা কিন্তু আমরা বগুড়া দিয়েই শুরু করেছি। আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি আমরা যেটা এখন পরিকল্পনা নিয়েছি যে আমরা একটা ফ্লাইং একাডেমিটা চালাবো। এই পাইলট আমরা নিজেরাই এখানে বাংলাদেশে ট্রেনিং দিয়ে তাদের প্রশিক্ষণ করে তাদের উপযুক্ত পাইলট বানানোর চেষ্টা, এই পরিকল্পনাটাও আমাদের আছে। এ সময় প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, দ্রুততম সময়ে বাণিজ্যিক বিমান উড্ডয়ন নিশ্চিত করতে বেবিচককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আজকে একটা স্লাইডের মাধ্যমে দেখলাম যে কিভাবে করা যায়, সেটা করলে ইন্টারন্যাশনাল করলে পরে আমাদের যে যে কাজগুলি করা লাগবে সেই কাজগুলির জন্য আমাদের এলজিআরডি প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের এখানকার যে লোকাল এমপিরা যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে জানান এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিছুদিন আগে বগুড়া আলতারপন্নেসা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে লক্ষাধিক মানুষের জনসভায় ঘোষণা দিয়েছেন যে বগুড়া বিমানবন্দরটি আন্তর্জাতিক কার্গো ফ্যাসিলিটি সহ খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। উত্তর অঞ্চলের মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগ মিলে প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটিতে ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছে এবং এটা অনুমোদন হয়েছে। বগুড়ায় বিমানবন্দর চালুর মাধ্যমে উত্তরাঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থানে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করেন সবাই। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। ঋতুরাজ বসন্ত বিদায় নিলেও তার রঙিন আবেশ এখনও কাটেনি রেশমনগরী রাজশাহীর প্রকৃতিতে। নগরীর অলিগলিয়া রাজপথ সেজেছে কৃষ্ণচূড়া সহ নানা রঙের ফুলে, যেন ব্যস্ত নাগরিক জীবনে প্রশান্তির পরশ বুলিয়ে দিচ্ছে প্রকৃতি। ব্যস্ততার ফাঁকে কেউ বা মুঠোফোনে বন্দী করে নিচ্ছেন নাগরিক জীবনের এই রঙিন মুহূর্ত। মেহেদী হাসান শ্যামলের তথ্য ও চিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। বসন্তের বিদায় ঘণ্টা বেজেছে বেশ আগেই, তবে তার মায়াবী মুগ্ধতা যেন এখনও আটকে আছে উত্তরের প্রাণকেন্দ্র রাজশাহীতে। নগরীর সড়ক, পার্ক আর খোলা প্রান্তরে লাল, হলুদ, বেগুনি আর সাদার মিশ্রণে প্রকৃতি যেন সেজেছে তার শ্রেষ্ঠ সাজে। দেখে মনে হয় কোনো নিপুণ শিল্পী পরম মমতায় ক্যানভাসে এঁকে দিয়েছে এক জীবন্ত আলপনা। বৈশাখের তপ্ত দুপুরে যখন জনজীবন ওষ্ঠাগত, তখনও এই সৌন্দর্যে ভাটা পড়েনি এতটুকু, বরং সূর্যের প্রখর আলোয় রক্তিম কৃষ্ণচূড়াগুলো হয়ে উঠেছে আরও উজ্জ্বল, আরও প্রাণবন্ত। সবুজ পাতার আড়াল থেকে উকি দেয়া লাল পাপড়িগুলো যেন আগন্তুককে জানাচ্ছে স্নিগ্ধ সম্ভাষণ। প্রকৃতির এই রূপ দেখে থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। ব্যস্ততার ফাঁকে কেউ বা মুঠোফোনে বন্দী করে নিচ্ছেন নাগরিক জীবনের এই রঙিন মুহূর্ত। তরুণ তরুণী থেকে শুরু করে নানা বয়সী মানুষের কাছে এই ফুলগুলো যেন এক প্রশান্তি। কৃষ্ণচূড়া, তারপরে সোনালু ফুল, এটা যেমন সোনালু ফুল, জারুল ফুল দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। তো ভালো আসে না এরকম মানুষ পৃথিবীতে নাই, সবারই ফুল পছন্দ। ফুল দেখলেই মানুষের মন ভালো হয়ে যায় এরকম। লাল, কমলা, মানে বিভিন্ন রঙের ফুলে হচ্ছে শহরটা ভরে আছে, খুবই ভালো লাগছে। অন্যান্য সিটির থেকে ডিফারেন্ট এবং এটা ইউনিক, ভালো লাগে। এরকম আসলে কালারফুল যে এনভায়রনমেন্টটা, এটা আমরা আসলে অন্যান্য জায়গায় খুব একটা দেখি না যতটা আমি রাজশাহীতে দেখেছি। ভোরের দিকে অনেক মানুষ ফুল তুলে নিয়ে যায়, এগুলো ঠিক না। রাজশাহী শহরের এই সৌন্দর্য ধরে রাখতে নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে বলে জানান কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি বলেছি গাছের পরিচ্ছন্নর জন্য আমার আলাদা ডিপার্টমেন্ট করা আছে, এটি রেখেছি এবং সময় উপযোগী তাদের যা করণীয় দরকার রক্ষা করার জন্য আমরা ইনশাল্লাহ ব্যবস্থা গ্রহণ করেছি। ব্যস্ত নগরীতে স্বস্তির নিঃশ্বাস এনে দেয়া এই রঙিন রূপ বজায় থাকুক বছর জুড়ে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।
সবাই মিলে করি কাজ, মানবিক হবে সমাজ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে 2025-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে 5 লাখ টাকার চেক ও এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা শ্যামনগরে সরকারি মহসিন ডিগ্রি কলেজ ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও শিক্ষার্থী বান্ধব রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে কলেজ ছাত্রদল। নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে 100 পরিবারের মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সাভার পৌর বিএনপির প্রয়াত সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর স্মরণে মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় ঢাকা 1, ঢাকা 20 এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে 4 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। কক্সবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি নৈতিকতা বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি কাঁঠালতলী জেলা বিএনপির কার্যালয়ে জেলা তাঁতি দলের পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। বিচার কাজ দ্রুত ও ত্বরান্বিত করতে মেহেরপুর আদালতে এই প্রথম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শিশু ধর্ষণ মামলার ভার্চুয়ালি সাক্ষী জেরা গ্রহণ শুরু হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। নওগাঁর সাপাহার বাজারে উপজেলা হাটবাজার উন্নয়ন প্রকল্পের আওতায় আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। জয়পুরহাটের 5 বিবিতে গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফসিয়া তসরিন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়া ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 1981 সালে খননকৃত খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতে সাতক্ষীরার তালায় কৃষকদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক সিড অ্যান্ড এন্টারপ্রাইজ। ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈলে জিঙ্ক সমৃদ্ধ উচ্চ ফলনশীল ব্রি ধান 102 নিয়ে কৃষকদের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলার উন্নয়ন ও সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। টাঙ্গাইলে নানা আয়োজনে পালিত হয়েছে রেড ক্রিসেন্ট দিবস। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে সাধারণ সভা ও ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। নানা আয়োজনে পিরোজপুরে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নেক্সট জেন গ্লোবাল ইকো লিডারশিপ সামিট 2026। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RN রবি। এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের আধিপত্যের অবসান হলো। বৃহস্পতিবার মধ্যরাতের পরে বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই সন্ধ্যায় রাজভবন থেকে সম্পর্কিত একটি চিঠি প্রকাশ করা হয়েছে। 1 লাইনের ওই আদেশে বলা হয়েছে, ভারতের সংবিধানের 174 অনুচ্ছেদের 2 নম্বর ধারার খ উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে 2026 সালের 7 মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছে। প্রশাসনিক সূত্রের বক্তব্য, বিধানসভা ভেঙে দেওয়ার অর্থ হলো সরকার আর নেই। ইস্তফা না দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মন্ত্রিসভা এখন প্রাক্তন। ক্রিকেট। বিপিএলে ফিক্সিংয়ের দায়ে 1 ক্রিকেটার সহ 5 জনকে নিষেধাজ্ঞা দিল বিসিবি। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ মালিক তহিদুল হক তহিদ, রংপুর রাইডার্সের সাবেক ক্রিকেটার এবং চলমান ডিপিএলে রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলা অমিত মজুমদার, সিলেট ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার রেজওয়ান কবির ও চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার সামিনুর রহমান। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নিষেধাজ্ঞার কথা জানায় বিসিবি। দুর্নীতি, বেটিং, তদন্তে অসহযোগিতা এবং বাধা প্রদানের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।
প্রথমে জানিয়ে দিচ্ছি প্রথম আলোর শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে পানি সংকট নিয়ে বরেন্দ্র অঞ্চলে বড় দুশ্চিন্তা পানি। এছাড়া শিগগির থামছে না হামে মৃত্যু, প্রাণ গেল আরও 12 শিশুর। এছাড়া বিশ্লেষণধর্মী প্রতিবেদন তারা জানিয়েছে ইরান শেখাচ্ছে কিভাবে টিকে থেকেও জেতা যায়। এবার দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক বলছে যুদ্ধ বন্ধে আশাবাদী ট্রাম্প, এখন অপেক্ষা ইরানের জবাবের। এছাড়া সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া, দেশে নতুন 5 উপজেলার অনুমোদন। পাশাপাশি মাঠ প্রশাসনকে কড়া বার্তা সরকারের, হয়রানি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দৈনিক সমকাল শিরোনাম করেছে ফ্যামিলি কার্ড প্রাপ্তরা অন্য কোনো ভাতা পাবেন না। হাম ও উপসর্গে সরকারি হিসাবের চেয়ে মৃত্যু বেশি, সারা দেশে মারা গেল আরও 12 শিশু। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ভেজাল ছাড়া খাদ্য নেই। এছাড়া জামাতে আমিরের উদ্ধৃতি দিয়ে বলেছে নগর উন্নয়নে কাজে লাগাতে চায় জাপানের পদ্ধতি। এছাড়া তারা বলছে মব সন্ত্রাস ইউনিসের মেটিকুলাস ডিজাইনের অংশ। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে সংরক্ষিত নারী আসন নিয়ে বাধা বৈষম্য এখনো প্রকট। এছাড়া হাওড়ে জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর। দৈনিক আমার দেশ তারা শিরোনামে বলছে সংবিধান সংস্কারে প্রধান জটিলতা পিআর। এছাড়া কিট সংকটে হাম পরীক্ষার হার নেমেছে অর্ধেকে, আরও 12 শিশুর মৃত্যু। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বজ্রপাতে 1 দশকে 3,500-এরও বেশি প্রাণহানি, চলতি এপ্রিলে 60 জনের মৃত্যু, তাপমাত্রা বৃদ্ধি সহ আবহাওয়ার বিরূপ প্রভাব। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী। বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেন বাংলা সাহিত্যকে, জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। নড়াইলে 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে জনবল শয্যা সংকট, সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, দ্রুত সমাধানের দাবি ভুক্তভোগীদের। এবং কুষ্টিয়ায় বৃক্ষের উপর নির্মম অত্যাচার, ক্ষতবিক্ষত করা হচ্ছে লোহার প্যারেকে, কার্যকর আশ্বাস নেওয়ার আশ্বাস বন বিভাগের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।